আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর লিজা। আজকের লেকচারে বেইলির সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো লাস্ট ক্লাসে আমরা জেনিটো ইউরিনারি সিস্টেম থেকে কিডনি, ব্লাডার, ইউরেথ্রা এগুলি নিয়ে পড়াশোনা করেছি। ওকে, সো ইউরেথ্রা আই থিঙ্ক পড়াই নাই। আচ্ছা, ব্লাডার, কিডনি, হ্যাঁ, ইউরিনারি সিমটমস এগুলো, অ্যানাল ক্যানন এগুলো নিয়ে আমরা পড়েছি। এখন আজকের লেকচারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে। একটা হচ্ছে প্রোস্টেট এন্ড সেমিনাল ভেসিকলস, আর একটা হচ্ছে টেস্টিস। এই দুটো টপিক আমি বলবো পুরো জেনিটো ইউরিনারি সিস্টেমের সবচাইতে ইম্পর্টেন্ট দুটো টপিক। হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার অনেক ভালো করে পড়তে হবে আপনাদেরকে, কারণ এখান থেকে সিনারিও বেসড এসবিএ অনেক বেশি আসে। হ্যাঁ, এগুলি থেকে পেপার 3 এর সিনারিও বেসড এসবিএ অনেক বেশি আসে। সো আপনারা যারাই আজকে কানেক্টেড আছেন কিংবা লাইভ দেখছেন, অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন করলে লাইভে একটু কমেন্টে অ্যান্সারটা করবেন। তাহলে ইন্টারাকশনের মাধ্যমে ক্লাস করলে দেখা যাবে কি আপনাদের কিছু যদি সমস্যা থাকে কিংবা বুঝতে প্রবলেম হয়, এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই দুটো চ্যাপ্টার কিংবা যেই টপিক গুলো পড়াবো এগুলো সবার আগে পড়তে হবে, কারণ এগুলো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড টপিক, পরীক্ষা এগুলো বেশি আসে। তারপরে হচ্ছে আপনি বাকি যা পড়তে চান, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তো আপনার হচ্ছে প্রথমে প্রোস্টেট এন্ড সেমিনাল ভেসিকল। ওকে, প্রোস্টেটের ক্ষেত্রে প্রোস্টেট থেকে প্যাথোলজি দুটোই আসিয়া হচ্ছে এই এই দুটো থেকেই সিনারিও বেসড এসবিএ হয়, এমসিকিউ স্টেমেও আসে। পাশাপাশি এই জায়গাটা কিংবা এই টিউমার মার্কার যেটা নামেই ডাকেন আপনারা এটাকে, এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন খুব ভালো করে পড়া থাকতে হবে। ওকে, না হলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন মিস হয়ে যায়। তো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, শুরুতে এটা বলি, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে একদম সহজ কথায় বলতে গেলে প্রোস্টেটটা বড় হয়ে যায়, তাই তো। তো এটা হচ্ছে একটা মেইলের নর্মাল প্যাথোলজি হলো যত বয়স বাড়ে, বিশেষ করে আফটার 40, আপনার হচ্ছে প্রোস্টেটের সাইজটা বড় হতে থাকে। কেন? এখানে দুটো থিওরি আছে। একটা বলা হয়ে থাকে যে বয়সের সাথে সাথে মেইলের মধ্যে আপনার টেস্টিসের পরিমাণটা কমতে থাকে, কিন্তু নর্মালি যেই হারে টেস্টোস্টেরনের পরিমাণটা কমে মেইলের একটা এইজের পরে, বিশেষ করে বলা হয়ে থাকে আফটার 40, টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকে, হালকা ডিক্রিজ হতে থাকে। কিন্তু যে হারে টেস্টোস্টেরনের পরিমাণটা কমে সেই হারে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণটা কমে না। সো এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে যে মেইলে ইস্ট্রোজেন থাকে না, এই টাইপের কোনো এমসিকিউ আসলে এটা ফলস দিবেন, কারণ মেইলেও অল্প পরিমাণে ইস্ট্রোজেন থাকে। ঠিক তেমনি ফিমেইলেও দেখবেন কি, ফিমেইলেও যে টেস্টোস্টেরন থাকে না এটা বলতে পারবেন না, ফিমেইলেও
খুবই নগণ্য পরিমাণে টেস্টোস্টেরন হরমোন থাকে। এবং এই যে আমরা ফিমেলের ক্ষেত্রে ইদানিং এত বেশি পিসিওএস এর ডিজিজটা পাচ্ছি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা পিসিওএস, এই পিসিওএস এ কিন্তু আমরা ফিমেলদেরকে একটা হরমোন টেস্ট করতে দেই, দ্যাট ইজ সিরাম টেস্টোস্টেরন, তাই না? আচ্ছা, তাহলে বিপিএইচ এর একটা থিওরি হচ্ছে আপনার যত বয়স বাড়ে বয়সের সাথে সাথে টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে, কিন্তু এই অনুপাতে ইস্ট্রোজেনের পরিমাণ কমে না। সো এই ইস্ট্রোজেনিক ইফেক্টের কারণে প্রোস্টেট বড় হয়। আবার আরেকটা থিওরি হচ্ছে যে বলা হয়ে থাকে হরমোন সিক্রেশন হয়, এটার কারণেও প্রোস্টেট বড় হতে থাকে। সো এই দুটো থিওরির জন্য আপনার বিপিএইচ হয়, মানে এই দুটো রিজনের জন্য হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াটা হতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে পেপার 3 এর একটা টপিক, যেহেতু জেনারেল প্যাথোলজি থেকে অবশ্যই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এসপি এর জন্য, যে প্রোস্টেট এমন একটা অর্গান যেখানে প্লাসিয়া একসাথে হয়। ওকে, হাইপারপ্লাসিয়া মানে কি? সেলের কাউন্টটা বেড়ে যাওয়া। আর হাইপারট্রফি মানে কি? হাইপারট্রফি মানে হচ্ছে সেলটা আপনার সাইজে বড় হবে, তাই না? তো এই প্রোস্টেটের মধ্যে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একসাথে হয়। ঠিক তেমনি ব্রেস্ট, ইউটেরাস এগুলিতেও হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া একসাথে হয়। এই টপিকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পেপার 3 এর জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা কি বললাম তাহলে? দুটো থিওরি বললাম, কিংবা দুটো রিজন বললাম বিপিএইচ এর। আরো কিছু রিজন আছে, লাইক মেটাবলিক সিনড্রোম পারে, হেরিডিটারি ফ্যাক্টরস, এগুলো রেসপন্সিবল। ওকে, আচ্ছা, তারপরে চলে আসি আমরা এখানে যা যা বললাম কথাগুলি এখানে বলা আছে যে মোটামুটি 50 বছর থেকেই স্টার্ট হয়ে যায়, এটা আফটার 40 বলা হয়ে থাকে। 50 বছরে আপনার বিপিএইচটা অনেকটুকু প্রমিনেন্ট হয়ে যায়। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, বিনাইন প্রোস্টেটিক হাইপার যে বিপিএইচ প্রি ক্যান্সারাস না, এটা থেকে কার্সিনোমা প্রোস্টেট ডেভেলপ করে না। ওকে, এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বিপিএইচ হলে কি হবে আলটিমেটলি, দেখেন আপনার এটা হচ্ছে ব্লাডারের বেইজের মধ্যে প্রোস্টেটটা থাকে, এটাই তো আমরা জানি। তো যখন প্রোস্টেটটা বড় হবে স্বাভাবিক সে ব্লাডারের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করবে, নিচে থেকে অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। তখন কি হবে? ভয়েডিং প্রবলেম হবে, ইউরিনেশন করতে পেশেন্টের সমস্যা হবে, পেশেন্টের প্রস্রাব করতে সমস্যা হবে। তখন ওই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস যেগুলি আছে, লুটস বলি আমরা, এগুলি দেখা যাবে। এই লুটস এর সিমটমস গুলি নিয়ে সামনে কথা বলছি। এই হলো, তাহলে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন, কি কি জিনিস জানা থাকতে হবে? 1 নাম্বার হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে কি হয়? প্রোস্টেট বড় হয়ে যায়। প্রোস্টেট এমন একটা অর্গান যেখানে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া একসাথে হয়। আচ্ছা, বিপিএইচ এর কজ কি? একটা কজ হচ্ছে টেস্টোস্টেরনের লেভেল কমে, কিন্তু ওই অনুপাতে ইস্ট্রোজেনিক লেভেল কমে না, যার কারণে ইস্ট্রোজেনিক ইফেক্টের জন্য হতে পারে। আরেকটা কজ হচ্ছে ইন্টারমিডিয়েট পেপটাইড গ্রোথ হরমোন, গ্রোথ ফ্যাক্টরস, এটার জন্য হতে পারে। আচ্ছা, আর কি কজ হতে পারে? মেটাবলিক সিনড্রোমের জন্য হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে কি এটা কি করতে পারে? এটা হচ্ছে লুটস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস প্রডিউস করতে পারে, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন করে। ওকে, আচ্ছা, এবং এটা প্রি ক্যান্সারাস না। এখন খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস হচ্ছে যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে প্রোস্টেটটা বড় হয়ে গিয়েছে তার নর্মাল সাইজের তুলনায়, তো স্বাভাবিক সে নিচের থেকে উপরের সব ইউরিনারি অর্গান যেগুলো আছে এগুলিকে প্রেসার ক্রিয়েট করবে। তখন আমরা কি জানি, একটা অ্যাডভার্স এনভায়রনমেন্টে প্রথমে সেল কি করে? অ্যাডপ্ট করার ট্রাই করে, এগুলিকে আমরা সেলুলার অ্যাডপ্টেশন বলি, ঠিক না? 4 ধরনের সেলুলার অ্যাডপ্টেশন। সো ক্রনিক্যালি যখন এই ব্লাড বলেন, ইউরেটার বলেন, কিডনি বলেন যে একটা ক্রনিক প্রেসার পাবে, একটা কম্প্রেশন পাবে, তারা প্রথমে ওই এনভায়রনমেন্টে নিজেদেরকে অ্যাডজাস্ট করাতে ট্রাই করবে। সো তারা কি করবে? সেলুলার অ্যাডপ্টেশন করা ট্রাই করবে, হাইপারট্রফাইড হবে, বড় বড় হবে সাইজে, এবং আলটিমেটলি ওই এনভায়রনমেন্টে যখন খাপ খাওয়াতে পারবে না, ঠিক তখনই তাদের কি হয়ে যাবে? ডিজিজ কন্ডিশন হবে, অবস্ট্রাকশন হবে। সো এই কথাটাই বলতেছে যে বিপিএইচ হলে দেখা যায় আস্তে আস্তে মিডিয়াল লোব, ল্যাটারাল লোব, পোস্টেরিয়র লোব সবকিছু আলটিমেটলি হাইপারট্রফাইড হয়ে যায়। ওকে, আচ্ছা, ইনফিনিটি ইনফরমেশন, এটা এই চ্যাপ্টারেই লিখে রাখতে হবে যে এগুলো ভুল করলে হবে না। সবসময় মনে রাখতে হবে বিপি সেন্ট্রাল অথবা ট্রানজিশনাল জোন যেটাই বলেন, কিন্তু কার্সিনোমা অলওয়েজ
কার্সিনোমা প্রোস্টেট। ওকে, আচ্ছা এখন হলো এখান থেকে যা করতে হবে যে কি কি কনসিকুয়েন্স হতে পারে, এই বক্সটা 2 স্টার 84.2 এই কনসিকুয়েন্স। আচ্ছা, তো এই যে বললাম আমি সবকিছু বড় বড় হয়ে যায়, হাইপারট্রফাইড হয়ে যায় এই বিপিএইচ এর কারণে। আপনার হচ্ছে ইউরেথ্রা গুলো কি হবে, নরমালি লম্বা, সামটাইমস নরমাল প্রোস্টেটিক ইউরেথ্রাটা একটু লম্বা থাকে, যতটুকুই লম্বা থাকুক না কেন বিপিএইচ এর কারণে অ্যাডপ্ট করতে গিয়ে নরমালের তুলনায় অনেক গুণ বেশি লম্বা হয়ে যায়। ঠিক তেমনি ব্লাডারটা হাইপারট্রফাইড হয়ে যায়। কথাগুলো এটা বলা আছে। এরপরে এটা কি করতে হবে, এক্সাক্ট এই জিনিসটা দিয়ে এমসিকিউ আসতে পারে। হোয়াট আর দ্য কন্ডিশন ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন? ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের সাথে আর কি কি ডিজিজ একসাথে কোএক্সিস্ট করতে পারে? খুবই খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটুকু এমসিকিউ এর জন্য। একটা হচ্ছে ইডিওপ্যাথিক ওভার অ্যাক্টিভিটি। ডেট্রুসর মাসেল আমরা জানি ইউরিনারি ব্লাডারের মাসেলের নাম হচ্ছে ডেট্রুসর, এটাকে ডার্টাসের সাথে কখনোই কনফিউজ করা যাবে না। ওকে, ডার্টাস মাসেল স্ক্রুটামের মাসেল, এটা ব্লাডারের মাসেল না, এগুলো এসবিএ তে ভুল করা যাবে না। সো ডেট্রুসর মাসেল হচ্ছে ইডিওপ্যাথিক, মানে আননোন কজের জন্য ওভার অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এটাও ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের সাথে এক্সিস্ট করতে পারে। ওকে, 2 নাম্বার কজ হচ্ছে আলঝেইমার্স ডিজিজ। আলঝেইমার্স ডিজিজ, তারপরে আর কি হতে পারে, বিপিএইচ এর জন্য হতে পারে, তাই না? আচ্ছা, সো ঠিক একইভাবে সুন্দর করে এই হুবহু লাইন তুলে দিয়ে দিতে পারে এমসিকিউতে। সো এটা ভালো করে দাগিয়ে রাখতে হবে। ওকে, তারপরে একটু দেখে রাখবেন লুটস এর আন্ডারে কি কি আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস এর আন্ডারে কি কি আছে। কিছু ভয়েডিং সিমটমস, কিছু স্টোরেজ সিমটমস। ওকে, মানে নরমালি একটা মানুষের যে মিকচুরেশন হ্যাবিটটা থাকে, যে রিফ্লেক্স আসবে, আসার পরে সে ভলেন্টারিলি সেটা কন্ট্রোল করে রাখতে পারবে, যখন মিকচুরেশন করবে তার ফ্লো ঠিক থাকবে, তার হচ্ছে গিয়ে ইনিশিয়েশন স্টপেজ এগুলি সব ঠিক থাকবে। ওকে, কিন্তু বিপিএইচ এর পেশেন্টের এগুলি কোনো কিছুই ঠিক থাকে না। 1 নাম্বার জিনিস হচ্ছে যে পেশেন্টের বারবার মনে হবে যে তার ব্লাডারটা ফুল, এই ফুলনেস এর একটা ফিলিংস তার থাকে অল টাইম। তারপরে কি, তারপরে হচ্ছে পুয়ার ফ্লো থাকে, ইভেন মিকচুরেশন শেষ হওয়ার পরেও মনে হয় আরো মিকচুরেশন বাকি রয়ে গেছে, আরো ইউরিন বাকি রয়ে গেছে, এরকম। অনেকে ড্রিবলিং হয়, ফোটায় ফোটায় পড়তে থাকে, বারবার মিকচুরেশনের রিফ্লেক্স আসে। ওকে, তারপর রাতের বেলা ঘন ঘন প্রস্রাব হয়, এবং একটা আর্জেন্সি থাকে, সে ধরে রাখতে পারে না, প্রস্রাব ধরে রাখতে পারে না, আর্জ ইনকন্টিনেন্স, নকটার্নাল ইনকন্টিনেন্স, রাতের বেলা প্রস্রাব ধরে রাখতে পারে না, বারবার যেতে হয়, এরকম। ওকে, সো দেখবেন যে একটা বিপিএইচ এর পেশেন্ট আপনার কাছে এই একইভাবেই প্রেজেন্টেশনটা দিচ্ছে যে আমার তো কয়েকদিন থেকে প্রস্রাব অনেক বেশি হচ্ছে, ঠিক মতো প্রস্রাব হয় না, সম্পূর্ণভাবে শেষ হয় না, ফোটায় ফোটায় পড়ে, কিংবা রাতের বেলা ঘন ঘন প্রস্রাব করতে যাই, তারপরে বলতে পারে যে আপনার হচ্ছে ধরে রাখতে পারি না, এরকম বলবে। সো ভয়েডিং এর আন্ডারে কি কি আছে, স্টোরেজ এর আন্ডারে কি কি আছে, এগুলো একটু করবেন। ওকে, আচ্ছা এখন এই ব্লাডার আউটলেট হচ্ছে কি প্রোস্টেটিক হাইপারট্রফিয়া, মেইন কজ হচ্ছে বিপিএইচ। এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার কাছে যদি জানতে চায় যে কমনেস্ট কজ অফ ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন এসবিএ তে, তাহলে রাখবেন বিপিএইচ। কিন্তু এটা কিছু কজ আছে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের, এগুলো হবে। ওকে, ব্লাডার নেক স্টেনোসিস, ব্লাডার নেক ডিসসিনার্জিয়া, তারপরে হাইপারট্রফাইড ব্লাডার নেক, প্রোস্টেটিক কার্সিনোমা, ইউরেথ্রাল স্ট্রিকচার, ফাংশনাল অবস্ট্রাকশন ডিউ টু এনি নিউরোপ্যাথিক কন্ডিশন, এগুলি একটু মুখস্থ করতে হবে যে এগুলির কারণে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। ওকে, ডান। এখন আরেকটা জিনিস, এই জায়গাগুলো থেকে প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এজন্য এগুলি একটু দাগিয়ে দিচ্ছি। যে আপনাকে যদি কোনো একটা এমসিকিউতে জানতে কিংবা এসবিএ তে ধরেন জানতে চাইলো যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের প্রাইমারি ইফেক্ট কি হতে পারে, যে একটা পেশেন্টের ব্লাডারের অবস্ট্রাকশন আছে, ব্লাডারটা অবস্ট্রাকশন আছে, ইউরিন ঠিক মতো আসতেছে না, এটার জন্য প্রাইমারি ইফেক্ট কি হতে পারে? ওকে, এটা বলতে পারে, দুইটা মনে রাখবো আমরা। কমন সেন্স কি বলে, প্রস্রাব যদি আটকায় যায়, স্বাভাবিক তার ফ্লো ঠিক থাকবে না, তার ফ্লো কমে যাবে, ইউরিনারি ফ্লোটা কমে যাবে। আবার একটা জিনিস আটকে আছে, বের হতে পারতেছে না, জমতেছে জায়গাটাতে, তাহলে কি হবে, প্রেসার বেড়ে যাবে, স্বাভাবিক তার ফ্লো কমে যাবে, প্রেসার বেড়ে যাবে।
এই দুটোই হচ্ছে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের প্রাইমারি ইফেক্ট। সো এই দুটো লাইন অবশ্যই সুন্দর করে দাগায় রাখতে হবে। আপনি ভ্যালিউ ভেতরে একবার রিডিং দিয়ে রাখেন, ভ্যালিউ এতটা ইম্পর্টেন্ট না, এই দুটো মেকানিজম জানতে হবে। ওকে, ডান। আচ্ছা, ইনভেস্টিগেশন কি কি করা হবে? ইনভেস্টিগেশন আপনি নরমাল ইয়েই করতে পারেন, তবে যেটা সব থেকে বলা হয় যে পিএসএটা করতে হয়, পিএসএটা করা উচিত ব্লাড ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, যেটাই হোক, এবং পিএসএ রিলেটেড ব্রড পড়াশোনা আজকে করাবো, মানে বলে দিই। আচ্ছা, বিপিএইচ এর ক্ষেত্রে বলেন, কার্সিনোমা প্রোস্টেটের ক্ষেত্রে বলেন, আমরা কি করি? আমরা ডিআরই করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। এগুলি আসলে প্রফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা একটু ফাইন্ডিং গুলি দেখে রাখবেন যে ডিআরই কেমন থাকে, যে প্রোস্টেটের হচ্ছে ইলাস্টিক, তারপরে হচ্ছে যে রেকটাল ওভার দ্য প্রোস্টেট, তারপরে ফার্ম টেক্সচার পাবেন, তারপরে হচ্ছে যে আপনার ইয়ে কি বলো এটারে, ডিজিটটা বের করে ফেললে তখন ব্লাড স্টেইন থাকে না আর কি, ব্লাড স্টেইন ফিঙ্গার পাওয়া যায় না, ওইটাই। ব্লিডিং থাকে না তো স্বাভাবিক, কার্সিনোমা হলে কিন্তু ব্লাড স্টেইন ফিঙ্গার থাকে। আচ্ছা, এখন হলো যে আরেকটা হলো যে অ্যাবিলিটি টু গেট ওভার দ্য প্রোস্টেটিক বেস, বেইজের উপর পর্যন্ত হাত দেওয়া যায়, ঠিক না? কিন্তু ধরেন যে বেইজের উপর পর্যন্ত যাওয়া গেল না, ইনএবিলিটি টু গেট ইনটু দ্য বেস, মানে বুঝতে হবে যে প্রোস্টেটটা অলরেডি অ্যাটলিস্ট 50 ml এটা আসতে পারে আপনার কাছে, আপনার একটা এমসিকিউ স্টেপে, যে ডিআরই করতে গিয়ে যদি প্রোস্টেটিক বেজ পর্যন্ত রিচ না করা যায়, মানে এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করছে যে এই প্রোস্টেটটা অ্যাটলিস্ট 50 ml পর্যন্ত এনলার্জ হয়ে গেছে। ওকে, এই কয়েকটা জিনিস একটু দেখে রাখবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, পিএসএটা হচ্ছে আমি কার্সিনোমা, কারণ পিএসএ কার্সিনোমা রিলেটেড, সো কার্সিনোমা আচ্ছা গেল। তারপরে এখান থেকে কি লাগবে? এখান থেকে কিছু নর্মালি আমরা বিপিএইচ এর ক্ষেত্রে কি করি, সার্জিক্যাল নর্মালি হচ্ছে অপারেশন দিয়েও চালানো যায়। আরেকটা কথা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা মেইল পেশেন্ট, হ্যাঁ, উনি যদি হাইপারটেনসিভ হন, মানে ব্লাড প্রেশারের পেশেন্ট, মেইল একটা পেশেন্ট আপনার কাছে এরকম বিপিএইচ নিয়ে আসে, এই পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভটাও ওভাবেই চুজ করতে হবে। আপনি এসি বা এআরবি চুজ করতে পারবেন না, কারণ আপনাকে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এমন একটা ড্রাগ চুজ করতে হবে যেটা একসাথে তার বিপি কন্ট্রোল করবে, আরেকদিকে হচ্ছে বিপিএইচটাকেও কন্ট্রোল করবে। ওকে, কারণ তার ইউরিনারি সিমটম তো তখন যাবে না, এজন্য আমরা সাধারণত আলফা ব্লকার ইউজ করে থাকি। আচ্ছা, এটা তাছাড়া হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াও সার্জিক্যাল অপশন হচ্ছে আমরা টার্প করি, ঠিক না? ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, টার্প, এটাই মোস্ট কমনলি করা হয়ে থাকে। আচ্ছা, তো আর কি করা যায়? প্রোস্টাটেক্টমি করা যায়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, কারো যদি আপনি প্রোস্টাটেক্টমি করেন, তার মোস্ট কমন কমপ্লিকেশন কি হতে পারে? মোস্ট কমন কমপ্লিকেশন কি হতে পারে? এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এসবি, এই জায়গাগুলি ভালো করে দাগায় রাখেন। আমি বুঝলাম না আজকে আমার ড্রয়িং এ কি সমস্যা হচ্ছে। একটা মিনিট, তাহলে হচ্ছে কমপ্লিকেশন, এটা জন্য মনে রাখবেন রেট্রোগ্রেড ইজাকুলেশন, এটা 5% কেস আছে, এটা হতে পারে রেট্রোগ্রেড ইজাকুলেশন। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, এখানে আপনি কমপ্লিকেশন রাখেন বা না রাখেন, হ্যাঁ, টার্পের কমপ্লিকেশন, প্রোস্টাটেক্টমির মোস্ট কমন কমপ্লিকেশন, এগুলি মনে রাখতে হবে। মোস্ট কমন, 1 নাম্বার হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন, 2 নাম্বার হতে ডিসফাংশন। আচ্ছা, রিঅব্লিকারেন্সি রেটও আছে কিন্তু 8 থেকে 10 বছর ক্ষেত্রে আবার এটা হয়ে যেতে পারে, সো রিকারেন্স হতে পারে। আচ্ছা, ইনকন্টিনেন্স দেখা যেতে পারে, যদিও খুবই কম, 1% এর হয়, বাট ইনকন্টিনেন্সও একটা কমপ্লিকেশন। ওকে, আচ্ছা, সো এটা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, এটা মোস্ট কমনলি মানে আমরা চুজ করে থাকি এটা করা। তো প্রোস্টাটেক্টমির ক্ষেত্রে তো আর এগুলি বললাম, মেজর সেকেন্ডলি কি ফরেস্ট আমরা যেগুলি তো হবেই। 1 নাম্বার
মনে রাখতে হবে যে পেশেন্টটাকে আপনার আগে থেকেই রেট্রোগ্রেড ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এগুলোর ব্যাপারে কাউন্সিলিং করতে হবে, এটাই। আচ্ছা, ইভেন কি হতে পারে, ইভেন হচ্ছে ইউরেথাল স্ট্রিকচার হতে পারে, ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। আচ্ছা, এই কয়েকটা জিনিস আমি বলবো কি, প্রোস্টাটেক্টমি বা টার্পের কমপ্লিকেশন গুলো সুন্দর করে একটা স্টিকি নোটের মধ্যে এই প্রত্যেকটা পয়েন্ট লিখে রেখে দিবেন, তাহলে বারবার এটা স্ক্যাটার্ড ওয়েতে মনে রাখতে হবে না, আপনি অর্গানাইজড ভাবে জিনিসটা মনে রাখতে পারবেন। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর মোস্ট কমন কজটা এসপি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই যে আমি এক সময় বলছিলাম যে একটা বিপিএইচ এর পেশেন্ট কি অ্যান্টি হাইপারটেনসিভ চুজ করতে হয় ওনার জন্য, তাহলে আমরা আলফা ব্লকার ইউজ করি। আলফা ব্লকার আলফাজোসিন, সুডোসিন, ডক্সাজোসিন, তারপর ট্যারাজোসিন, সিলোডোসিন এগুলি ইউজ করি। জাস্ট নামগুলো পড়বেন, ফার্মাকোলজির জন্য ইম্পর্টেন্ট। ওকে, ফার্মাকোলজি প্রিপারেশন বেইলি বেসড নিতে হয়, এটা হচ্ছে বেসিক। ফার্মা পড়ে কোনো লাভ নাই। আরেকটা জিনিস হচ্ছে ফার্মার পড়া একটু কনসাইজ করা যায় পার্ট ওয়ান এর ক্ষেত্রে, সেটা হলো যে জেনারেল ফার্মা পড়তে হয় না, জেনারেল ফার্মা থেকে প্রশ্ন আসে না পরীক্ষায়, সব সিস্টেমিক ফার্মাকোলজি এবং সব সার্জিক্যাল ফার্মাকোলজি। ওকে, সো বিপিএইচ এর ড্রাগ অ্যান্টি হাইপারটেনসিভ একটা বিপিএইচ এর পেশেন্টের ক্ষেত্রে আমরা আলফা ব্লকার চুজ করি। আলফাজোসিন, ট্যামসুলোসিন, ট্রাজোসিন, ট্যারাজোসিন, ডক্সাজোসিন, সিলোডোসিন এগুলি চুজ করি। ক্লিনিক্যালি বেশি আমরা ট্যামসুলোসিন আর ট্রাজোসিন ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, ইনফিনিটি স্টার। কার্সিনোমা প্রোস্টেট হচ্ছে ওভার দ্য ইয়ার্স, এটা বইয়ে বলতেছে, বাট আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইয়াং এজের মেলদের এখন কার্সিনোমা প্রোস্টেট ধরা পড়ছে। অনেক স্টুডেন্ট ছেলে পেলে একদম অ্যাডভান্স স্টেজের সিএ প্রোস্টেট ধরা পড়ছে, এবং এটা খুবই মানে ফ্যাটাল একটা কার্সিনোমা, এটা মনে রাখবেন। কার্সিনোমা প্রোস্টেট মেলদের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস জানেন? এটা কখন প্রকাশ পায়? এটা এসিমটোমেটিক থাকে, এটা প্রকাশ পায় যখন মেটাস্টেসিস হয়ে যায়। সো যখন ধরা পড়ে কারো কার্সিনোমা প্রোস্টেট, এই পেশেন্টটাকে আর সার্ভাইভ করানোর কোনো ওয়ে থাকে না, কারণ অলরেডি তার ভার্টিব্রাল মেটাস্টেসিস হয়ে গিয়েছে, বনি মেটাস্টেসিস হয়ে গিয়েছে। এই টাইপটাতে পেশেন্ট আপনার কাছে আসে। সো এটা এই ডিস্ট্রিবিউটটা অবশ্যই পড়বেন। তারপরে কি বললাম, এটা সেন্ট্রাল পেরিফেরাল জোন থেকে উঠে আসছে, যে কার্সিনোমা প্রোস্টেট অরিজিনেট হয় পেরিফেরাল জোন থেকে। আর যদি তাহলে এই দুটো ইনফরমেশন বইয়ের মধ্যে ইনফিনিটি স্টার, একটা হলো কার্সিনোমা প্রোস্টেট কোন জোন থেকে অ্যারাইজ করে, পেরিফেরাল জোন, আর যদি জানতে চাই কোন লোব থেকে অ্যারাইজ করে, পোস্টেরিয়র লোব। ওকে, ডান, চলে আসি। লোকাল স্প্রেড, লোকাল স্প্রেডটা হচ্ছে যে, আচ্ছা, এটা হলো কি আপনার কার্সিনোমা প্রোস্টেট, এটা লোকালি স্প্রেড করতে পারে। আরেকটা হলো এটা হেমাটোজেনাস রুটে স্প্রেড করে, হেমাটোজেনাস রুটে স্প্রেড করে, এটা মনে রাখবেন। হ্যাঁ, হেমাটোজেনাস রুটে স্প্রেড করে যায়। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট যে সবচাইতে কমন হচ্ছে স্কেলেটাল, বোনসে দেয়। ওকে, বোনসে যায়, কিডনি এগুলিতেও মেটাস্টেসিস হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন যে কোনো একটা কার্সিনোমা সেকেন্ডারিলি যদি লাংস হয়, লাংসে যায়, এক্স-রে করালে সেটা হচ্ছে এটা কেমন বল শ্যাডো। ওকে, এই ক্যানন বল শ্যাডোটা যদি আমরা এক্স-রেতে পাই, বুঝতে হবে যে কোনো একটা প্রাইমারি কার্সিনোমা হয়েছে বডিতে, যেটার মেটাস্টেসিস লাংসে চলে আসছে, মেটাস্টেসাইজ হয়ে লাংসে চলে আসছে, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, কার্সিনোমা প্রোস্টেটের আসলে সিমটম, এটা ম্যাক্সিমাম কেসেসে এসিমটোমেটিক থাকে। যখন এটা মেটাস্টেসাইজ হয়ে যায়, আমরা বললাম সবচাইতে কমন সাইট অফ মেটাস্টেসিস হচ্ছে স্কেলেটাল সিস্টেম, আমাদের বোনস বিশেষ করে। সো দেখা যায় পেশেন্টের ব্যাক পেইন থাকে, ফুল বডি পেইন থাকে, নেক ঘাড়ের মধ্যে ব্যথা থাকে, বেশিরভাগের কোমর ব্যথাটা থাকে, খুব বেশি কোমর ব্যথা থাকে। এজন্য একটা মেইন পেশেন্ট মানে একটু বয়স কাছে যখন কোমর ব্যথা নিয়ে আসে, এলবিপি নিয়ে আসে, এই পেশেন্টকে অবশ্যই অবশ্যই একটা পিএসএ করতে দেওয়া উচিত, প্রোস্টেট দেওয়া উচিত। এলবিপি শুধু এলবিপি নাও হতে পারে,
প্রেজেন্টেশনও হতে পারে। ওকে, এটা মনে রাখতে হবে। তারপরে কি প্রোস্টেটিক বায়োপসি এগুলি সবই করা হয়, তবে আমরা কার্সিনোমা প্রোস্টেট ডায়াগনোসিস করি অ্যান্টিজেন। এটা একটা থাকে হ্যাঁ, প্রোস্টেটের যে লাইনিং এপিথেলিয়ামটা আছে ওখান থেকে আপনার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা রিলিজ হবে। ভ্যালু হচ্ছে লেস দেন 4 লিটার। এটা হচ্ছে নরমাল গ্রাম পার লিটার। 4-এর উপরে চলে গেলেই আপনাকে বুঝতে হবে হয় কার্সিনোমা না হয় প্রোস্টেটে কোনো ইনফেকশন আছে। উপরে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কি বলছি? পিএসএন নরমাল ভ্যালু হচ্ছে লেস দেন 4 ন্যানোগ্রাম পার লিটার। 4-এর নিচে থাকতে হবে। 4-এর উপরে চলে গেলে হয় কার্সিনোমা না হয় প্রোস্টাটাইটিস। যদি 10-এর উপরে চলে যায় ভ্যালু, শুরুতেই যদি 10-এর উপরে পান মানে এটা কনফার্ম কার্সিনোমা, কনফার্ম কার্সিনোমা এটা। ওকে, আর যদি 5 পান অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি, মোর দ্যান 35 ইন্ডিকেট করতেছে অ্যাডভান্স প্রোস্টেটিক কার্সিনোমা। এই প্রতিটা লেভেল খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হলো যে প্রোস্টেট মেটাস্টেসিসটা কিন্তু আপনার এক্সরে তে ধরা পড়ে, তাই না? বোনি মেটাস্টেসিস সবসময় মনে অস্টিওলাইটিক লিশন হয় সবকিছুতে, মানে যে কোনো ক্যান্সারের মেটাস্টেসিস বোনসে হলে অস্টিওস্ক্লেরোটিক লিশন পাওয়া যায়, এক্সেপ্ট প্রোস্টেট, প্রোস্টেটে অস্টিওলাইটিক লিশন পাওয়া যায়, এটা মনে রাখ। এই যে প্রোস্টেট স্পেসিফিক কিছু করার নাই, প্রোস্টেট থেকে এতটুকুই। প্রোস্টাটাইটিস থেকে জাস্ট অল্প একটা জিনিস পড়তে পারেন বায়োলজির জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে অর্গানিজম না, কলিয়াস, স্টেফিলোকক্কাস অ্যালবা, স্টেফিলোকক্কাস পিডিস, নাইজেরিয়া গনোরিয়া, ক্লামাইডিয়া এগুলি করতে পারে প্রোস্টাটাইটিস। এটা পড়তে পারেন শুধু, কিছুর দরকার নেই। ওকে, প্রোস্টেট থেকে বিপিএইচটা ভালো করে পড়তে হবে, যা যা দাগায় প্রোস্টেট করতে হবে। কার্সিনোমা প্রোস্টেট থেকে সবচাইতে ইম্পর্টেন্স হচ্ছে আপনার পিএসএটা ভালো করে পড়তে হবে। তো আপনাকে ধরেন কার্সিনোমা প্রোস্টেটের সিনারিওটা এভাবে দিতে পারে যে একজন 65 বছরের মেইল পেশেন্ট, হ্যাঁ, উনি আসছেন যে উনার ইউরিনারি সিমটমস আছে, 6-7 মাস থেকে উনার ওয়েট লস হচ্ছে এবং খুব বেশি কোমরে ব্যথা। পিএসএ করানো হলো, পিএসএ এর ভ্যালু 70 ন্যানোগ্রাম পার লিটার। এটা পরীক্ষাতে আসা একটা এসবি বলতেছি। তাহলে এটা ডায়াগনোসিসটা কি? তাহলে এটা ডায়াগনোসিস কি? অবশ্যই কার্সিনোমা প্রোস্টেট, কারণ দেখেন এটা 35-এর উপরে ভ্যালু, পাশাপাশি তার লো ব্যাক পেইন আছে, সো এটা উইথ ভার্টিব্রাল মেটাস্টেসিস। ওকে, এই হচ্ছে প্রোস্টেট থেকে। আর টেস্টিস এবং স্পাম থেকে যেটা বলা, প্রথমে হচ্ছে ইনকমপ্লিট ডিসেন্ড অফ দ্য টেস্টিস, ইনকমপ্লিট ডিসেন্ড অফ দ্য টেস্টিস। এটা সবসময় মনে রাখবেন যে টেস্টিস হচ্ছে আমাদের বডির এমন একটা অর্গান যেটা উপর থেকে নিচে নামে। জেস্টেশনাল পিরিয়ডে এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে, হতে হতে ডেলিভারি আগে হতে হতে এটা হচ্ছে তার উপর থেকে নিচের দিকে নামে। ওকে, মানে ডিসেন্ড করে। তো তার এই পাথওয়েটা জানতে হবে যে এই নরমাল পাথওয়ে, যে এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটি এখান থেকে সেটা হচ্ছে ইনগুইনাল ক্যানেল। এটা কি? এটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। এই যে ডিপ ইঙ্গুইনাল রিং পুরাটা ক্যানেল দিয়ে নেমে সুপারফিশিয়াল রিং ক্রস করে সে রুট অফ দ্য স্ক্রুটামে এসে পৌঁছায়। এই হচ্ছে তার নর্মাল রাস্তা, এদিক দিয়ে সে নিচে নামে। এখন তার এই নর্মাল রাস্তার যে কোনো একটা জায়গায় যদি সে আটকে যায়, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডিসেন্ট অথবা আনডিসেন্ডেড টেস্টিস আমরা বলি। যে তার নর্মাল যে হাঁটার রাস্তা, এই রাস্তার যে কোনো একটা জায়গায় যদি সে আটকে যায়, তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট ডিসেন্ট বা আনডিসেন্ডেড টেস্টিস বা ক্রিপ্টরকিডিজম যেটাই বলেন। কিন্তু তার নর্মাল হাঁটার যে রাস্তা, এই রাস্তা দিয়ে সে না এসে যদি অন্য কোনো জায়গায় থাকে, সেটা হচ্ছে একটোপিক টেস্টিস। সেটা হচ্ছে একটোপিক টেস্টিস, এটা মনে রাখতে হবে। এই যে দেখেন সুপারফিশিয়াল একটোপিক, ফিমর থাকতে পারে, থাই থাকতে পারে, তাই না? থাইতে থাকতে পারে এরকম। সো এই হচ্ছে আপনার ওভারঅল যে আনডিসেন্ডেড টেস্টিস আর একটোপিক টেস্টিসের কনসেপ্টটা। এখন ইনকমপ্লিট এটাই বলতেছে যে অ্যাবাউট 2/3 অফ দিস রিচ দ্য স্ক্রুটাম মাস অফ লাইফ, বাট
ফুল ডিসেন্ট আফটার দ্যাট ইজ আনকমন। মানে হচ্ছে নরমালি কি হয় যে ম্যাক্সিমামেরই দেখা যায়, ধরেন জন্মের সাথে সাথে একটা পেশেন্টের যদি স্ক্রুটামের মধ্যে টেস্টিস ফিল না করা যায়, সাথে সাথে এটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলা যায় না, ঠিক না? একটা মেইলের একটা ছেলে বাবুর হচ্ছে ধরেন টেস্টিস স্ক্রুটামের মধ্যে পাওয়া যাচ্ছে না, সাথে সাথে আনডিসেন্ডেড বলা যাবে না, কারণ এটা সাধারণত ডিসেন্ট কমপ্লিট হতে অনেকের ক্ষেত্রে 3 মাসের মতো সময় লেগে যায়। সো 3 মাস ওয়েট করতে বলা হয়। 3 মাসের মধ্যেও যদি এটা ডিসেন্ট না করে তখন হচ্ছে আপনার ট্রিটমেন্টে যেতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা স্যারদের খুব পছন্দের, এটা জানতে চায়। ওকে, আচ্ছা। আর নর্মালি এই যে ডিসেন্ট যদি ঠিক মতো না হয়, এটা আপনার তার এই বাবুটার 1 বছরের মধ্যে কারেকশন করে দিতে হবে। 1 বছর বয়সের মধ্যে, 1 বছর বয়সের মধ্যে যদি আপনি এটাকে কারেকশন না করে দেন, পরবর্তী সময় এখান থেকে কার্সিনোমা হতে পারে, পরবর্তী সময় এই বাবুটা ইনফার্টাইল হয়ে যেতে পারে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কি প্যাথোলজি, এটা বললাম। সো বলা হয়ে থাকে যে ইনফার্টিলিটি কনসিকুয়েন্স এই দুইটাই জানতে চায় যে আনডিসেন্ডেড টেস্টিসের মোস্ট কমন কনসিকুয়েন্স ফার্টিলিটি হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে, সেমিনোমা হয়ে, এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আনডিসেন্ডেড টেস্টিসের এগুলি এখানের মধ্যে আছে। সাধারণত যদি দেখা যায় তাহলে 3 মাসের মধ্যেও যদি ডিসেন্ট না হয় তাহলে অর্কিডোপ্যাক্সি করে দেওয়া হয়। অর্কিডোপ্যাক্সিটা হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে টেস্টিসটাকে নিচে নামায় এনে টেনে ধরে ধরে নামিয়ে এনে কি করা হয়, পোস্টেরিয়র স্ক্রুটাল ওয়ালের সাথে ফিক্স করে দেওয়া হয়। ওকে, ফিক্স করে দেওয়া হয়, সেটাই। আচ্ছা, এখন হলো কি, হচ্ছে আপনাকে আচ্ছা, রিট্রাক্টাইল টেস্টিস। এটা রিট্রাক্টাইল টেস্টিসটা হচ্ছে যে নরমালি হলো আপনার টেস্টিসটা কি হয়, এই যে এই জায়গাটা যে প্রিমেস্টারিক, আমি বলি আমরা ছোটবেলা খেলতাম না, একটা ইয়ো ইয়ো বলতো যে যে আঙ্গুলের মধ্যে লাগানো থাকতো, এটা সামনে দিয়ে ছেড়ে দিলে আবার ইলাস্টিসিটির জন্য আবার হাতে ফেরত আসতো। এরকম মেকানিজমটা থাকে হচ্ছে বল ভালভ মেকানিজমটা থাকে হচ্ছে টেস্টিসের। এটা হলো তার প্রিমেস্টারিক রিফ্লেক্সের জন্য এটা হয় যে আপনার নরমালি কি হয়, টেস্টিসটা যে ডিসেন্ড করে উপর থেকে নিচে স্ক্রুটাম পর্যন্ত, এটা এখন প্রিমেস্টারিক রিফ্লেক্স হলে এটা আবার অনেক সময় উপরে উঠে যায়, উপরে উঠে যায়। ওইটা গিয়ে হচ্ছে যে মানে স্ক্রুটামের উপরে যেটা একদম সুপারফিশিয়াল অংশে টেস্টিস, ওই ওই জায়গাটাতে সুপারফিশিয়াল একদম এপিডিডাইমিসের ওই জায়গাটাতে গিয়ে আটকায় থাকে, ওইটা ডিসেন্ড করে না। সো এটাও ওয়ান টাইপ অফ আনডিসেন্ডেড টেস্টিস, যেটাকে আমরা রিট্রাক্টাইল বলি। এটা থেকে লেখা আছে। আচ্ছা, সো অর্কিডোপেক্সি 16 থেকে 18 মাস। হ্যাঁ, বলা হয়ে থাকে 1 বছরের মধ্যে, 12 মাসের মধ্যেই করতে হবে। আর তাছাড়া হচ্ছে 12 মান্থের মধ্যে করা না গেলে অবশ্যই করতে হবে। এখন চলে আসি দুটো কেস, টেস্টিস থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কেস, একটা হচ্ছে টর্শন অফ দ্য টেস্টিস, একটা হচ্ছে এপিডিডাইমো অর্কাইটিস। আমি সহজ করে বলি, আপনারা রিডিং দিলেই পারবেন। সেটা হলো টর্শন অফ দ্য টেস্টিস হচ্ছে একটা একিউট স্ক্রুটাম। একিউট স্ক্রুটাম মানে মানে এটা হচ্ছে একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। সার্জিক্যাল ইমার্জেন্সি কিরকম হয়, ধরেন একটা ছেলে বাচ্চা, কত 17 বছর বয়সের একটা ছেলে, সে হচ্ছে বিকালে মাঠে খেলতেছে, হঠাৎ করে খেলতে খেলতে তার স্ক্রুটাল রিজিয়ন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মানে সুপ্রাপিউবিক রিজিয়নে খুব বেশি তীব্র একটা ব্যথা শুরু হয়ে গেল, যেটা সহ্যের বাইরে। তীব্র একটা ব্যথা শুরু হয়ে গেল, পেশেন্ট সহ্য করতে পারতেছে না, হঠাৎ করে স্ক্রুটাল রিজিয়নে এরকম হচ্ছে। তারপরে কি হলো, দেখা গেল যে স্ক্রুটাল রিজিয়নটা ফুলে গেছে, লাল হয়ে গেছে। পেশেন্টের খুব ব্যথা ফিল করতেছে এবং পেশেন্ট বমিও করতেছে অনেক বেশি। মানে একটা ইমার্জেন্সি অ্যাকিউট কন্ডিশন ক্রিয়েট হয়ে যায় সাডেনলি। এটা একটা সাডেন প্রেজেন্টেশন। তখন দৌড়ায় দেখবেন যে মা নিয়ে আসছে ইমার্জেন্সিতে, আপনাকে বলতেছে যে আমার ছেলে তো মাঠে খেলতে গেল, হঠাৎ করে তার এই প্রস্রাবের রাস্তার চারিদিকে, পাশাপাশি হচ্ছে এই তলপেটে তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে, অনেকবার বমিও করছে এবং ব্যথা সে সহ্য করতে পারতেছে না। আচ্ছা, তো এই ধরনের প্রেজেন্টেশন মানেই মাথায় প্রথমেই ক্লিক করতে হবে এটা টর্শন অফ দ্য টেস্টিস। টর্শন অফ দ্য টেস্টিস। এরপরে আপনি কি করবেন, অবশ্যই এক্সামিনেশন করবেন, দেখবেন যে স্ক্রুটাল রিজিয়নটা সোয়েলড আপ, রেডনেস আছে এবং টেন্ডারনেস, প্রচুর প্রচুর টেন্ডারনেস। তো নরমালি এটা ক্ষেত্রে সাধারণত কি করি আমরা, একটা সাইন
বলা হয়। আপনার এমনিতে হিস্ট্রি নিয়েই আপনি এপিডিডাইমো অর্কাইটিস থেকে আলাদা করতে পারবেন। তাছাড়া ওই টেস্টিসটাকে একটু লিফট করা হয় উপরের দিকে। যদি পেশেন্টের ব্যথা আরো দ্বিগুণ বেড়ে যায়, দ্যাট ইজ টর্শন অফ দ্য টেস্টিস, মানে প্রেয়ার সাইন যদি পজিটিভ হয়। আর ধরেন যে আপনার এটা এলিভেট করলেন কিন্তু পেশেন্টের পেইনটা না বেড়ে বরং একটু রিলিফ পেলো পেশেন্ট, মানে হচ্ছে বুঝতে হবে যে এটা টর্শন না, এটা এপিডিডাইমো অর্কাইটিসের কেস। ওকে, এটা তাহলে এগুলি বললাম। এখন হচ্ছে যে এটাই যে টেস্টিকুলার টর্শন, এটা সাধারণত ইয়াঙ্গার ফিঙ্গার্স এদের হতে পারে। এবং আরেকটা জিনিস, কখন ওয়েট লিফটিং এর টাইমে, হ্যাঁ, খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে চলে আসে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলির সময় হতে পারে। তো এটা কি করতে হবে, এটা একটা ইমার্জেন্সি, সাথে সাথে পেশেন্টকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, সার্জিক্যাল ইমার্জেন্সিতে। এবং এটা হলো এর মধ্যে টুইস্টেড হয়ে যায়, তার অ্যাপেন্ডিক্স হয়ে যায়। সো আপনাকে এটা আনটুইস্ট করতে হবে উইদিন 6 আওয়ার্স। হচ্ছে এই 6 ঘন্টা, প্রথম 6 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। সো এই পেশেন্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটিতে তুলতে হবে। এবং উইদিন 6 আওয়ার যদি আপনি আনটুইস্ট করতে না পারেন, টেস্টিকুলার টর্শন যদি আপনি রিলিফ করতে না পারেন, এই টেস্টিসটা আর ভায়াবল থাকবে না, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে ইনফার্কশন হয়ে টেস্টিস নষ্ট হয়ে যাবে। ওকে, সো উইদিন 6 আওয়ারের মধ্যে এটা কারেকশন করতে হবে। সো এটা এতটাই ইমার্জেন্সি। আচ্ছা, এই প্রতিটা কথা এখানে বলা আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এপিডিডাইমো অর্কাইটিস থেকে কিভাবে আলাদা করবেন এটাও বলা আছে। যে ওই সেম এপিডিডাইমো অর্কাইটিস একটা ইনফেক্টিভ কন্ডিশন। সো এখানে পেশেন্টের স্ক্রুটাল রিজিয়ন সোয়েলড আপ, পেইনের পাশাপাশি জ্বর থাকে, হ্যাঁ, 2-3 দিনের একটা হিস্ট্রি থাকবে, এরকম সাডেন অনসেটটা তার থাকে না। আচ্ছা, এটাই এখানে একটা এসবি আসে অনেক বেশি, যে টর্শনের ক্ষেত্রে মেইনলি যে টুইস্ট হয় কোন জায়গাটা, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস, এটা এসবি একটা জায়গা, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। পেপার 3 তে এরকম সহজ সহজ এসবি গুলো চলে আসে। ওকে, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস এটা টুইস্ট হয়ে যায়, ওইটাই। আচ্ছা, সো এই হচ্ছে টেস্টিকুলার টর্শন রিলেটেড সব কথা, যা যা বলা, যারা দাগানো ভালো করে করবেন, এটা লিখা আসেই আসে। ওকে, আচ্ছা, ভ্যারিকোসিল। ভ্যারিকোসিল থেকে জাস্ট এতটুকু মনে রাখলেই হচ্ছে ভ্যারিকোসিল কোন কোনে ওকে, লেফট অনেক কমন। কেন লেফটে কমন? কারণ নর্মালি দেখেন যে ভেনা কাবা ইনফেরিয়র রাইট ভেনা ভেইন ডিরেক্টলি এসে ড্রেইন করতেছে, কিন্তু ডিরেক্টলি মানে সরি আপনার এই যে ইয়ের ক্ষেত্রে টেস্টিকুলার ভেইন, যেটা আর কি টেস্টিকুলার ভেইন, এটা হলো যে রাইট টেস্টিকুলার ভেইন যেটা, ওটা ডিরেক্টলি ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেইন করতে পারে, কিন্তু লেফট লেফট সাইডের যেটা, ওটা ডিরেক্টলি ড্রেইন করে না। ওটা ডিরেক্টলি ড্রেইন করে না কেন? কারণ লেফট টেস্টিকুলার লেফট আলভেইনে ড্রেইন করে, লেফট ভেইন এসে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেইন করবে। এজন্য বলা হয়ে থাকে যে লেফট সাইডের কিডনিতে যদি প্যাথোলজি থাকে, ওইটার প্রেসারের কারণে আপনার ওই লেফট টেস্টিকলটা হচ্ছে বড় হয়ে যায়, সুয়েলড আপ হয়ে যায়, অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি ভ্যারিকোসিল। সো লেফট সাইডে হচ্ছে ভ্যারিকোসিল বেশি কমন, এই কনসেপ্টটা খুব আসে পরীক্ষায়। ওকে, এতটুকুই, আর বেশি কিছু লাগে না। পেশেন্টের কিরকম ফিল হবে, ব্যথা থাকে, একটা হেভিনেস ফিল হয়, ড্র্যাগিং ডিসকমফোর্ট, মানে মনে হচ্ছে নিচের দিকে টানতেছে কিছু একটা, এরকম। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ব্যাগ অফ ওয়ার্মস, ভ্যারিকোস প্লেক্সাস ফিল। ওকে, আর হচ্ছে কাফিং বাজ পজিটিভ হতে পারে, আলট্রা করা হয়, এতটুকু, আর কিছু দরকার। এবং ভ্যারিকোসিলের সাথে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভ্যারিকোসিলের পেশেন্টের দেখা যায় যে 10-20% অ্যাডাল্ট পেশেন্টের আপনার থাকতে পারে, হতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, এটা মনে রাখবেন। আর কিছু তারপর চলে আসি আমরা হাইড্রোসিল। হাইড্রোসিল থেকে আসলে এখানে এখানে প্রশ্ন আসে না, এটা প্রফিট টপিক। তো জাস্ট হাইড্রোজেন জিনিসটা কি পড়বেন, স্বাভাবিক আমরা জানি যে
প্রসেসিয়াস ভ্যাজাইনালিস যেই জায়গাটা আছে হচ্ছে নর্মাল, মানে টেস্টিসটা যখন উপর থেকে নিচে নামে, অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে যখন রুট অফ দ্য স্ক্রুটামে আসে, তখন তাকে নামানোর ক্ষেত্রে গুবার্নিকুলাম টেস্টিস, এটা বলতে পারেন একটা দড়ির সাথে তুলনা করতে পারি, যে এই গুবার্নিকুলাম টেস্টিস টেনে ধরে টেস্টিসটাকে নিচে নামায়। এই গুবার্নিকুলাম টেস্টিসের সাথে একটা পর্দা ঘিরে থাকে, প্রসেসিয়াস ভ্যাজাইনালিস বলি আমরা এটাকে। এই পর্দাটাও নিচে নামে। তারপর টেস্টিস যখন তার নিজের জায়গায় চলে যায়, গুবার্নিকুলাম টেস্টিসটাও নাই হয়ে যায়, প্রসেসাস ভ্যাজাইনালিসটাও নাই হয়ে যাওয়ার কথা। কিন্তু যাদের ক্ষেত্রে থেকে যায়, প্যাটার্ন থেকে যায়, সেখানে যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাবনর্মাল ফ্লুইড কালেকশন হয়, এই কন্ডিশনটাকে আমরা বলি হাইড্রোসিল। আবার কারো যদি এই প্রসেসিয়াস ভ্যাজাইনালিসটা ওপেন থেকে যায়, ইঙ্গুইনাল রিজিয়নের কন্টেন্ট এদিক দিয়ে বের হয়ে আসে, এটাকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলি, তাই না? সো এইটাই, আর কিছু লাগবে না। তো প্যাটার্ন ভ্যাজাইনালিস দেখা যায় 80% থাকে, মধ্যেই ক্লোজ হয়ে যাওয়ার কথা। যাদের ক্ষেত্রে থেকে যায় তাদের ক্ষেত্রে সে অনেক ধরনের প্যাথোলজি ক্রিয়েট করে ফেলে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে প্যাটার্ন প্রসেসিয়াস ভ্যাজাইনালিস, এটা হচ্ছে আপনার হাইড্রোসিলের জন্য মেইনলি রেসপন্সিবল। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা নর্মাল ফিজিওলজিক্যাল ক্লোজার হওয়ার কথা উইদিন 18 মান্থস, উইদিন 18 মান্থস, এটা মনে রাখতে। আচ্ছা, সো এটাই বললাম। আর হচ্ছে এপিডিডাইম অর্টাইটিস, এটা অলরেডি পড়াই ফেলছি। এপিডিডাইম অর্টাইটিস হচ্ছে এপিডিডাইমিসের মধ্যে ইনফ্লামেশন হবে, এটা হচ্ছে সাডেন অনসেট থাকে না। পেশেন্টের দেখা যাবে যে 3-4 দিন থেকে অনেক জ্বর, মাঝে মাঝে বমিও করছে, তারপরে হচ্ছে স্ক্রুটাল এরিয়াটাতে অনেক ব্যথা, এটা একদম সোয়েলড আপ, রেডনেস আছে। এখন আপনি এক্সামিনেশন, পেশেন্টের জ্বরও আছে, তো এখন আপনি এক্সামিনেশন করলেন, এক্সামিনেশন করে আপনি ওই প্রেয়ার সাইনটা যখন করতে যাবেন, যে টেস্টিসটা একটু উপরে তুলবেন, তখন পেশেন্টের পেইন রিলিফ হয়, মানে বুঝতে হবে যে এটা এপিডিডাইম অর্টাইটিসের কেস। কারণ টর্শনের পেশেন্টকে আপনি দিতে পারবেন না এখানে, এত ব্যথা থাকে, ব্যথায় চিৎকার করতে থাকে, ওইটাই। সো কমন এজ ডিস্ট্রিবিউশন একটু করবেন, পাশাপাশি হচ্ছে কমন পজিটিভ অর্গানিজম, খুব ইম্পর্টেন্ট একটা এসপি, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা এসবি। তারপর কমপ্লিকেশন গুলো একটু করবেন, সাথে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মোস্ট কমনলি আমরা কোনটা, ওকে, সেফট্রাইক্সন রাখা হয়, এবং সাইক্লিন 10 দিনের জন্য লেভোফ্লক্সাসিনও চুজ করতে পারেন। চয়েস অফ অ্যান্টিবায়োটিক গুলি করবেন, এটা করবেন, এটা প্র্যাকটিক্যাল লাইফেও কাজে দেয়। এখান থেকে আর কিছু না, কিছু টিউমারের নাম জানবেন, ওকে, কিছু টিউমারের নাম জানবেন। সেমিনোমা থেকে জিনিস কিছু করতে হয়। সেমিনোমা হচ্ছে টিপিক্যালি, এটা আসলে কমনেস্ট টিউমার অফ দ্য টেস্টিস, মানে টেস্টিসের মধ্যে যত কার্সিনোমা হয় এটার মধ্যে সেমিনোমাটাই বেশি কমন। তো এটা এটা হচ্ছে গিয়ে আপনার পিঙ্কিশ ক্রিম কালার, মরফোলজি পিঙ্কিশ হয়, আর আন্ডার মাইক্রোস্কোপ সেল প্লাজম পাওয়া যায়, পাওয়া যায়। এগুলি কেন করতে হবে, আপনার সিনারিওতে এগুলো দিয়ে দিতে পারে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে সেমিনোমা, ওই যে বললাম যে 50% মানে কমন আর এটা, আর এটা চাইল্ডহুডে তেমন একটা হয়, মানে একটু তখন হবে। এবং এটা মনে রাখতে হবে যে সেমিনোমা মোস্ট কমনলি হেমাটোজেনাসটা রেয়ার, আল্ট্রাসাউন্ড আমরা করি। আর খুবই খুবই ইম্পর্টেন্ট এটা মেটাস্টেসিস হচ্ছে প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড, প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড, ওকে। আচ্ছা, আল্ট্রাসাউন্ড করতে দিই। সো আর দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনাদের আরেকটা চ্যাপ্টার আজকে ছিল 87, এটা টোটালি বাদ, 87টা বাদ দিয়ে দেওয়া যায়। 87 থেকে প্রশ্ন আসে, সরি, এফসিপিএস পার্ট 1 এর জন্য, জেনারেল সার্জারি এটার জন্য, গাইনোকোলজির কোনো প্রয়োজন, গাইনোকোলজি মানে এই চ্যাপ্টারটার কোনো দরকার নেই, 87 পুরাটাই বাদ দিয়ে যাওয়া যাবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কোনটা কোনটা করবো, বেসিক্যালি আমরা হচ্ছে চ্যাপ্টার 84 খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রোস্টেট আর সেমিনাল ভেসিকল, আর পাশাপাশি হচ্ছে টেস্টিস, খুবই খুবই ইম্পর্টেন্ট, টেস্টিস স্ক্রুটাম, এই দুটো ইউরোজেনিটাল সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক। সো এগুলোই খুব ভালো করে পড়তে হবে, ওকে।
আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? 9th ব্যাচে চলতেছে না? ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে কি? বোঝা গেল। আর দাগানো পিডিএফটা তো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে এতটুকুই আজকে। আর কোনো যদি সমস্যা হয় কোনো চ্যাপ্টারের কোনো জায়গা বুঝতে কিংবা সলভ করতে গিয়ে, কোয়েশ্চেন সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে বলে দিলেই হয়। ওকে, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে এতটুকুই থাক আজকে। আসসালামু আলাইকুম সবাই।